নমস্কার। আর পলিটিক্স এবং ইনফো চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। চলুন আজকে কয়েকটা বিষয় নিয়ে আমরা খুব গভীরে বিশ্লেষণ করব। কী বিষয় আর বলার অবকাশ রাখে না, ফোনে একটা করে স্ক্রল করলেই একটা করে ভিডিও পাচ্ছেন। কোথাকার? দিল্লিতে যন্তর মন্তরে সিজেপির নিমন্ত্রণ বলুন, আমন্ত্রণ বলুন, যাই বলুন, প্রচুর মানুষ জড়ো হয়েছে, একত্রে তারা একটা আন্দোলন করছে। খুব ভালো জিনিস। যে কোনো আন্দোলন, শান্তিপূর্ণ আন্দোলন গণতন্ত্রের পক্ষে একটা ইতিবাচক দিক, এটা কোনো সমালোচনা করার কোনো জায়গাই নেই। এবং যে কোনো ছাত্র আন্দোলনকে পূর্ণ সমর্থন রয়েছে। কিন্তু কয়েকটা বিষয় আমার মনে হয়েছে যে খোলাসা করে বিশ্লেষণ করা দরকার আছে, যে আন্দোলনটা প্রকৃত ছাত্র আন্দোলন কিংবা একটা ছাত্রের মুখোশ ধরে কয়েকজন ছাত্রকে বা ওই নিট পরীক্ষার্থীদের, ভালো করে বললে বোঝায়, ইমোশনালকে একটা সামনে রেখে একটা গভীর রাজনৈতিক ষড়যন্ত্র রয়েছে। সেটা আজকে কিন্তু আপনাদের সামনে আমি তুলে ধরব উপযুক্ত কারণ দিয়ে কয়েকটা জিনিস। তারপরে আপনারা বিবেচনা করবেন যে আন্দোলনটা প্রকৃতপক্ষে কারা করছে এবং কী উদ্দেশ্য করছে, নিশ্চয়ই বুঝতে পারবেন। চলুন তাহলে প্রথমেই চলে আসি, সিজেপিটা কি? ককরোচ জনতা পার্টি। এক প্রকার বলা যায় ভারতীয় জনতা পার্টিকেই একটা অনুকরণ করে নাম রাখা হয়েছে ককরোচ জনতা পার্টি। তাহলে এত কিছু থাকতে থাকতে হঠাৎ করে ককরোচটাকেই কেন বেছে নিল? মশা রয়েছে, মাছি রয়েছে, আরশোলাটাকে কেন পছন্দ? এমনি এমনি পছন্দ হয়নি। তার জন্য আপনাদেরকে আরেকটু আমি জানিয়ে রাখি, হয়তো সবাই জানেন, তাও বলে রাখি। আমাদের সুপ্রিম কোর্টের চিফ জাস্টিস সূর্যকান্ত, তিনি যারা জাল ডিগ্রি ধারণকারী সেই সব ব্যক্তিদের উদ্দেশ্যে এই শব্দটা ব্যবহার করেছিলেন। কি হয়েছিল কেসটা? যে আমাদের দেশের মধ্যে কিছু কিছু মানুষজন, বলা ভালো ছাত্র যুব সমাজেরই কিছু একটা শ্রেণীর মানুষ, যারা কোনো ফ্রড ইনস্টিটিউশন থেকে কিংবা কোনো একটা ইনস্টিটিউশন থেকে কোনো ক্লাস না করে টাকা পয়সা দিয়ে ডিগ্রি কিনে একটা জাল সার্টিফিকেট নিয়ে কেউ উকিল হয়ে গেছে, কেউ অন্য কোনো পেশাতে যুক্ত হয়েছে, সাংবাদিকতার পেশাতে যুক্ত হয়ে গেছে। তারা কোথায় কি ডিসিপ্লিন মেনটেন করতে হবে সেটা জানে না। তো তেমনই কিছুজন হয়তো সুপ্রিম কোর্টে এইভাবে কিছু উকিল গিয়ে সমস্যা করেছিল যে তারা ন্যূনতম ডিসিপ্লিন বোধটুকু বজায় রাখে না, তাই তাদেরকে উদ্দেশ্য করে এই ককরোচ শব্দটি ইউজ করেছিল। তো যাই হোক, সেই ককরোচ এখন ককরোচ জনতা পার্টিতে পরিণত হয়েছে। এবারে যেটা চলে আসি, যে ককরোচ জনতা পার্টি আন্দোলনের নামে কি কি করছে। দেখুন, আমি প্রথমেই বলে দিচ্ছি, যে কোনো শান্তিপূর্ণ ছাত্র আন্দোলনের নামে যদি ভাঙচুর করা হয়, যদি গাড়ি পোড়ানো হয়, উপরন্তু মন্দিরে পাথর নিয়ে অ্যাটাক করা হয়, পুলিশের সঙ্গে ধস্তাধস্তিতে প্রথম স্প্রে পুলিশের উপরে ছোড়া হয়, আরও যেটা চাঞ্চল্যকর বিষয়, যে ভারতীয় সৈন্যরা আমাদেরকে দিন রাত বর্ডারে থেকে শত্রুদের হাত থেকে রক্ষা করছে, সেই ভারতীয় আর্মির মা তুলে গালিগালাজ করছে এরা। আমার মনে হয় না এরা প্রকৃত দাওয়া নিয়ে এরা আন্দোলনে নেমেছে। এদেরকে দেখে লজ্জা হয়। ভিডিওটা দেখে আমি তো রীতিমতো বাগরুদ্ধ হয়ে গেছি যে ঠিক আছে, আমার বর্তমান সরকারের উপরে রাগ, অভিমান সব কিছু থাকতে পারে, সেখানে ভারতীয় সৈন্যরা কি অন্যায় করলো, কি দোষ করলো, যাদেরকে এইভাবে গালিগালাজ? ভাবা যায় না। যাই হোক, তারা তাদের জায়গা থেকে করেছে। তো এইসব জিনিসগুলো তো ককরোচ জনতা পার্টি 20 তারিখ আন্দোলন নামে এইসব গুন্ডা গার্দিটা করলই। এবারে চলে আসি যে অ্যাকচুয়ালি ককরোচ জনতা পার্টি ওই নিট পরীক্ষার্থীদের যারা সুইসাইড করেছে, সত্যি তাদেরকে ন্যায় বিচার দেওয়ার জন্য আন্দোলন করেছে, না নিজেদের একটা গভীর রাজনৈতিক ষড়যন্ত্র বা এজেন্ডা বা প্রপোগ্যান্ডাকে সাকসেসফুল করার জন্য লড়েছে? দেখুন, প্রথমে অভিজিৎ ডিপকে, যিনি চলে এলেন আমেরিকা থেকে, ভালো কথা। তিনি একসময় কি করতেন? তিনি কোনো নিউট্রাল লোক নয়, তিনিও আম আদমি পার্টির একজন সদস্য। ঠিক আছে, আমি ছেড়ে রাখলাম।
কোনো রাজনৈতিক মতাদর্শ কোনো ব্যক্তির থাকতে পারে, তিনি কোনো কিছু বিষয় নিয়ে আন্দোলনও করতে পারেন, সংবিধান তাকে সে রাইটস দিয়েছে, অবশ্যই পারবেন। কি হলো, আপনি এলেন, আপনি একটা নতুন পার্টি তৈরি করলেন, আপনার প্রচুর ফ্যান ফলোয়ার বেড়ে গেল, সবই ঠিক আছে। এরপরে আপনি মঞ্চ বাঁধলেন, আন্দোলন শুরু করলেন। এইবারে দেখুন আন্দোলনে কারা কারা এলেন। যত বামপন্থী মানুষ যারা চায় না আমাদের দেশটা এই একত্রে থাকুক, যারা চায় ভারত থেকে কাশ্মীরটা আলাদা হোক, যারা চায় ভারত থেকে মণিপুরটা আলাদা হোক, যারা চায় ভারত থেকে লাদাখটা আলাদা হোক, সেই সব মানুষ এসে এখানে জড়ো হলেন। চলে এলেন প্রকাশ রাজ, এসে বললেন জয় সংবিধান। আমিও আপনার সঙ্গে সহমত বলছি, জয় সংবিধান। কিন্তু সঙ্গে কি বললেন, আমরা জয় শ্রীরাম বলবো না। আপনাকে কেউ বাধ্য করেনি তো জয় শ্রীরাম বলতে। সুতরাং ওই হিন্দুকে একটু করে আঘাত না দিয়ে ন্যারেটিভটা না তুললে আপনার হচ্ছিল না। ঠিক আছে, তাও মেনে নিলাম, যা করছেন ঠিকই করেছেন। এরপর আপনার বোন ভাষণ দিতে মঞ্চে উঠলেন, বললেন रहेगा আল্লাহ কে নাম। বাহ, এর আগে পর্যন্ত ছিলেন হিন্দু বিরোধিতা, এবারে সরাসরি চলে এলেন একটা কমিউনিটিকে সমর্থন করে পুরো আল্লাহর নাম। তাহলে আস্তে আস্তে আপনারা কিন্তু দিশাটা একটা দিকে নিয়ে যাচ্ছেন। সাধারণ মানুষ এত বোকা নয়, তারাও বোঝে আন্দোলনটা কোথা থেকে কোথায় যাচ্ছে। এবারে চলে এলেন সোনম ওয়াংচুক। অবশ্যই তিনি মহান ব্যক্তি, তাকে তার সম্মানের জায়গা থেকেই কয়েকটা বিষয় নিয়ে ওনাকে নিয়ে আমি বলতে চাই, আজকে জানা দরকার আছে। এই সোনম ওয়াংচুক একসময় বিজেপির সঙ্গে ছিলেন এবং লাদাখে অনেক কিছু রিফর্ম করেছেন, যেগুলো করেছেন আপনার সোশ্যাল মিডিয়াতে নানাভাবে দেখেছেন। আমি আর এখানে দ্বিতীয়বার বলার প্রয়োজন মনে করছি না। বাকি পার্টটাতে আমি যাচ্ছি, যেন সোনম ওয়াংচুক আজকে যে জায়গায় এসেছে তার ব্যাকগ্রাউন্ডটা বা লাস্ট 2 বছরে তার কার্যকলাপটা কি, সেটা নিয়ে একটু এক্সপ্লেন করব। চলুন। প্রথমত সোনম ওয়াংচুক একটি এনজিও চালায়, নাম হচ্ছে স্যাক মল। তার এই এনজিওর সঙ্গে সরাসরি সম্পর্ক রয়েছে জর্জ সরোস নামে এক ব্যক্তি। আপনারা অবাক হলেন, হঠাৎ আমি এই প্রোটেস্টের সঙ্গে এই সব কথা বলছি কেন? সব লিঙ্ক আছে, একটু আস্তে আস্তে শুনুন, পুরোটা আমি ক্লিয়ার করে বলবো। এই যে জর্জ সরোস, ইনি একজন আমেরিকান ব্যক্তি, তিনিও এনজিও চালান। এখানে দেখা গেছে যে সোনম ওয়াংচুকের যে এনজিও রয়েছে স্যাক মল, তাতে বিদেশি ফান্ড এসেছে ওই জর্জ সরোসের এনজিওর ফান্ড থেকে। তো তাতে কি হয়েছে? তাতে এটাই হয়েছে যে জর্জ সরোস তিনি যে কোনো ধর্মান্তরিত করার জন্য টাকাটা ফান্ডিং করে থাকেন। কী ধর্মান্তরিত করতে হবে সেটা আর বলার অবকাশ রাখে না, অবশ্যই খ্রিস্টান ধর্ম, তার জন্য তিনি ফান্ডিংটা করে রাখেন। তো একজন ব্যক্তি যিনি খ্রিস্টান ধর্মকে প্রমোট করার জন্য সারা বিশ্বে টাকা পাঠান, তিনি হঠাৎ সোনম ওয়াংচুককে এই টাকাটা পাঠানোর কারণ কি? হঠাৎ সোনম ওয়াংচুকের সঙ্গে এত গভীর সম্পর্ক কি, সেটা আমরা জানি না, কিন্তু এই ব্যাপারটা ঘটেছে। এবং যে টাকার ফান্ডিং হয়েছে সেই টাকা উপযুক্ত কোন খাতে কিভাবে খরচ হয়েছে সেটাও কিন্তু সোনম ওয়াংচুকের এনজিও ভারত সরকারকে দিতে পারেনি। তার জন্য ভারত সরকার যা যা স্টেপ নেওয়া, ওই এনজিও বন্ধ করে দিয়েছে, সেই ব্যাপারটা নিয়ে একটু পরে আসছে। এবারে বলি, এটা একটা পয়েন্ট। দ্বিতীয় পয়েন্ট একটা বুঝতে হবে, সোনম ওয়াংচুক হঠাৎ করে 2025 সালের ফেব্রুয়ারি মাসে পাকিস্তান চলে যায়। অবাক হলেন? অবাক হওয়ার কিছু নেই। পাকিস্তানে গিয়েছিলেন, ক্লাইমেট চেঞ্জ নিয়ে একটা সভার আয়োজন করেছিল ওই দেশেরই পত্রিকা ডন নাম, যে শুনে থাকবেন আপনারা, যারা ঘুম থেকে উঠে ভারতের বিরুদ্ধে বিষোদ্গার করে। সেখানে আমন্ত্রিত হয়েছিলেন সোনম ওয়াংচুক। তো ঠিক আছে, আমন্ত্রিত হতে পারেন, একজন বিশিষ্ট ব্যক্তি যেতে পারেন, কিন্তু কয়েকটা বিষয় নিয়ে আমার খুব সন্দেহ আছে। আপনি একজন ভারতীয়,
আপনার সবার প্রথম ভারতীয় কালচার কিংবা আপনি যে স্টেট থেকে বিলং করেন সেই স্টেটের কালচারটা আপনাকে প্রমোট করা দরকার। আপনি স্টেজে উঠেই আসসালাম আলাইকুম বলে সবাইকে সম্বোধন করলেন, একটু অবাক হয়ে যায় বা অবাক হওয়ার মতো বিষয়। এরপরে চলে আসি সিন্ধু জল চুক্তি, যেটা পাকিস্তান একটা ভিন্ন দেশ, ভারত একটা ভিন্ন দেশ। ভারত পাকিস্তানের সঙ্গে সিন্ধু জল চুক্তি নিয়ে কি করবে না করবে সেটা ভারতের বিদেশ মন্ত্রক সেই পদক্ষেপ নেবে। আপনি হঠাৎ করে সেখানে দাঁড়িয়ে কি কমেন্ট করে দিলেন? ভারতের উচিত হয়নি সিন্ধু জল চুক্তিকে এইভাবে রোধ করা, এবং এইভাবে ভারত যে পাকিস্তানের সঙ্গে ব্যবহার করছে সেটা করা ঠিক হয়নি। এটা কি? ভারতের স্টেটমেন্ট দেওয়ার জন্য ভারতের বিদেশ মন্ত্রক আছে। তো কোথাও কোথাও গিয়ে এইসব স্টেটমেন্টের পরে আপনার মুখোশটা দেশবাসীর কাছে খুলে যাচ্ছিল। এবারে আসি, অনশনে বসে গেলেন কেন? সিজেপির অনশনে এটা বোঝার জন্য আমাদেরকে একটা জিনিস বুঝতে হবে। FCRA, ফরেন কন্ট্রিবিউশন রেগুলেশন অ্যাক্ট, এই বিলটা ভারত সরকার 21শে জুন অধিবেশনে নিয়ে আসার কথা ছিল। চলুন এই বিলটা কি একটু জেনে নিই, তারপরে এই সম্পর্কটা বুঝতে পারবেন সিজেপির প্রোটেস্টের সঙ্গে। এই বিলের অধীনে সারা বিশ্ব থেকে নানা দেশ ভারতের এনজিওগুলোতে টাকা পাঠায় এই বিলের মাধ্যমে, এবং টাকাটা কিভাবে খরচ হবে না হবে সেটা এই বিল নির্ধারণ করে। আপনারা অবাক হবেন, ভারতে 15,000 কোটি টাকা সারা বছরে ফান্ডিং হয় এনজিওর মাধ্যমে, কিন্তু আমরা বুঝে উঠতে পারি না যে ওই টাকাটা কতটুকু মানুষের কাজে লাগে বা কতটুকু মানুষের স্বার্থে প্রয়োগ হচ্ছে। তো ওই টাকা কোথায় যাচ্ছে, কি হচ্ছে, আমরা কেউ জানি না। এবারে আসি সিজেপির আন্দোলনের সঙ্গে এই FCRA যে বিল, তার সম্পর্ক কি, বা সোনম ওয়াংচুকের সম্পর্ক কি? তাহলে শুনুন, মোদী সরকার বা বর্তমান সরকার এই যে FCRA বিল রয়েছে সেখানে কিছু নিয়ম পরিবর্তন করতে চলেছে। কি নিয়ম? প্রথম হচ্ছে, যা ফান্ডিং আসবে সেই ফান্ডিংয়ের মাত্র 20% ওই অর্গানাইজেশন নিজেদের অফিস পারপাসে ইউজ করতে পারবে, এবং বাকিটা কি কাজ খরচ হচ্ছে সেটা সরকারকে সময় সময় মতো জানান দিতে হবে। কোথাও যদি কোনো গড়বিড় পাওয়া যায় তাহলে কিন্তু সেই এনজিওর অ্যাকাউন্ট ফ্রিজ করা হবে। এবং আরও ইন্টারেস্টিং ব্যাপার, ধরুন কোনো এনজিও তার হিসাব ঠিকঠাক করে দিতে পারে না, পাচ্ছে না, বা বিগত দিনে পারেনি, তাহলে তার ফান্ডিং আসা বন্ধ হয়ে গেছে। কিন্তু আগে যে ফান্ডিং এসেছিল সেই টাকায় মুম্বাই, দিল্লি, কলকাতা এরকম বড় বড় সিটিতে তার হয়তো কিছু অ্যাসেট করে রেখে দিয়েছে, যেগুলো থেকে তারা রেভিনিউ পায়, এবং তাদের যে লক্ষ্য নিয়ে এনজিওটা চলছে সেটা মানুষের ভালো হতে পারে, সেটা সরকার বিরোধী হতে পারে, কিংবা একটা ডিপ স্টেটের চক্রান্ত হতে পারে। তারা সেইখানে টাকাটাকে ইনভেস্ট করছে। এবারে সরকার এই বিলে যে পরিবর্তনটা আনতে চেয়েছে, যে টাকাটা ফান্ডিং বন্ধ হলেও যে অ্যাসেটগুলো রয়েছে, যদি কোনো সংস্থার ফান্ডিং বন্ধ হয়ে যায় তার অ্যাসেটগুলো সরকার বাজেয়াপ্ত করবে। আর যত সমস্যাটা এখানেই তৈরি হয়েছে, এই যে যত বামপন্থী সোনম ওয়াংচুকের মতো লোক সবারই ফান্ডিং আসা বন্ধ হয়ে গেছে। শুধু বন্ধ নয়, যেটুকু ওই ফান্ডিং দিয়ে অ্যাসেট করেছিল সেগুলোও সরকার এবারে অধিগ্রহণ করতে চলেছে। আর মেন সমস্যাটা এখানেই তৈরি হয়েছে। যখন হাত থেকে সব কিছু বেরিয়ে যাচ্ছে তখন লড়াই করে আদায় করা ছাড়া কোনো উপায় নেই। কিন্তু এই লড়াইটা যে কেবলমাত্র তাদের ব্যক্তিগত দেশের মানুষের স্বার্থে নয়, একটা দেশ ভাগার চক্রান্তে, দেশকে টুকরো টুকরো করতে, একটা গণতান্ত্রিক উপায়ে নির্বাচিত সরকারকে ফেলে দিতে, এটাই হচ্ছে মূল উদ্দেশ্য তাদের। এবার চলে আসি, প্রশ্ন ফাঁস নিয়ে যখন কথা হলো, এই আন্দোলনের মাঝখানে আরও দুটো স্টেটে কিন্তু প্রশ্ন ফাঁসের গল্প চলে এসেছে, যে দুটোতে কিন্তু বিজেপি শাসিত নয়। একটা হচ্ছে কেরল, তাদের কেরল পিএসসির পরীক্ষা পোস্টপন্ড হয়ে গেছে। আরেকটা
গতকালই খবর কিংবা আজকের খবর, পাঞ্জাবের ফার্মাসিস্ট যে পরীক্ষা ছিল সেখানে 20 লাখ টাকায় প্রশ্নপত্র বিক্রি হয়েছে। সেটা নিয়ে কিন্তু এদের আন্দোলন কিছুই নেই। এদের আন্দোলন নিট পেপার পত্র লিক হওয়া নিয়ে। অবশ্যই ঠিক আন্দোলন, আমি সমর্থন করছি, আমার মতো সবাই সমর্থন করবে, এবং তার জন্য সরকারের সঙ্গে কথা বলা প্রয়োজন, কথাও বলছে, এবং সরকার থেকে আশ্বাসও দিয়েছে যে পূর্ণ সহযোগিতা করা হবে। এবং কালকে আমাদের দেশের প্রধানমন্ত্রী আশ্বাস দিয়েছে যে এর সঙ্গে যুক্ত কোনো ব্যক্তিকে রেয়াত নয়। আমি বলছি শুধু কথার কথা নয়, উপযুক্ত শাস্তি দিন, দরকারে সর্বোচ্চ যা শাস্তি হয় আমাদের সংবিধান অনুসারে তাই দিন। কিন্তু আন্দোলনটা যখন একটা জিনিসকে সামনে রেখে আর ভেতরের ইচ্ছেটা অন্য থাকে, তখন সেই আন্দোলনটা কিন্তু সমর্থনযোগ্য হয় না। আর একটা বিষয়ে আসি, বর্তমানে নতুন এডুকেশন পলিসি যেটা এসছে সেটাও এই আন্দোলনের সঙ্গে কোনো না কোনোভাবে জড়িত। আপনারা অবাক হলেন, সিজেপির আন্দোলনের সঙ্গে আবার ন্যাশনাল এডুকেশন পলিসির কী সম্পর্ক? চলুন একটু বিশ্লেষণ করি। একটা জিনিস দেখবেন, প্রশ্নপত্র লিক হওয়ার পর থেকে ধর্মেন্দ্র প্রধানের বারবার পদত্যাগ চাইছে। ধর্মেন্দ্র প্রধান শিক্ষামন্ত্রী, তার পদত্যাগ পাওয়া দরকার। কিন্তু ধর্মেন্দ্র প্রধান শিক্ষামন্ত্রী থাকা অবস্থায় কিছু বামপন্থী, কিছু পাকিস্তানপন্থী লোকের খুব সমস্যা হয়েছে, যারা নিজেদের মতো করে ইতিহাসটাকে রচনা করেছে এবং স্বাধীনতার পর থেকে বিগত সময়টাতে তারা সেই ইতিহাসটা সাধারণ মানুষকে পড়িয়ে এসছে, জানিয়ে এসছে। যেখানে শিবাজি, রানা প্রতাপ সিং তাদের ভূমিকা থাকে না, যেখানে থাকবে আকবর, বাবর, মুঘল, তাদের থাকবে। তো বর্তমান শিক্ষামন্ত্রী কি করেছে? পরিবর্তন করে দিয়েছে পুরো শিক্ষার? না, শিক্ষামন্ত্রী বলেছে অবশ্যই আমরা মোগল, বাবর সম্বন্ধে যা পড়ে এসেছি তার সঙ্গে সঙ্গে আমাদের ভারতীয় যে রাজা যারা যুদ্ধ করে এত রক্ত দিয়েছে, তারা ইংরেজদের সঙ্গে হোক, তারা মোগলদের সঙ্গে হোক, বা তারা কোনো বিদেশি শত্রুর সঙ্গে হোক, সেই ইতিহাসটাও আমরা পড়ব এবং সাধারণ মানুষসহ বাচ্চাদের স্কুল স্তরে বইয়ের মাধ্যমে সেটা আমরা তাদের কাছে পৌঁছে দেব। আর ঝালটা এখানেই লেগেছে। কি হয়েছে? কারণ ওই বামপন্থীদের তৈরি করে দেওয়া আকবর মহান সম্রাট, ঔরঙ্গজেব মন্দির ভাঙেনি, এই কনসেপ্টগুলো নিমেষে ধূলিসাৎ হয়ে যাবে যখন প্রকৃত ভারতীয় ইতিহাসটাকে আমাদের ভারতীয়রা আমরা জানতে পারবো, বুঝতে পারবো। ভয়টা এখানেও। তো আন্দোলনের মতো পথে চলছে। সঠিক পথে আন্দোলন থাকলে অবশ্যই সমর্থনযোগ্য হবে, আর আন্দোলন যদি এইভাবে ধ্বংসলীলায় মেতে ওঠে কখনোই সমর্থনযোগ্য নয়, এবং বর্তমান সরকার জানে সেটাকে কিভাবে প্রতিহত করতে হয়। আজ ছিল এই পর্যন্ত ভিডিও, আবার দেখা হচ্ছে পরবর্তী নতুন একটি ভিডিওতে। ধন্যবাদ।